এই যে মব 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 এই 2 বছরে মব বন্ধ হয়েছে? আপনি আমাকে বলেন মব কি বন্ধ হয়েছে? এক্স্যাক্টলি 2 বছরের মধ্যে 18 মাস ছিল ইউনূস সরকার যারা মবের জনক, পালনকর্তা, লালনকর্তা, ব্রিডার এবং যারা মবকে মানে হতে দিয়েছে এবং পেট্রন করেছে। এরপরে আসলে বিএনপি সরকার, ওয়্যার ইজ দ্য চেঞ্জ? আমরা দেখলাম যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন মব জারি রাখতে হবে, নইলে পরে যার যার পিঠের চামড়া থাকবে না। এটা আসলে কোন জায়গা থেকে বলেছেন ধারণা করতে পারেন কি? আমি জানি কিনা? না মাহফুজ আলম এটা বলতে পারেন, আমি জানি না। তবে হ্যাঁ, 18 মাসের কথা আমি বলি। 18 মাসের ওই সময়টা ইউনূস সরকারের সময় তাদের তো কোনো দল ছিল না, কিন্তু তাদের ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল। তাদের কোনো ভোট চাওয়ার মতন 300 এমপি হওয়ার মতন পার্টি ছিল না, তা নির্দলীয়, কিন্তু তাদের 5 বছর রান করার ইচ্ছা ছিল। সো বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে একটা অরাজকতা তৈরি করা, যেটা তারা করতে চাইছে কিন্তু করতে পারবে না, ভাবছে প্রেশার আসবে, তখন মব লেলিয়ে দেওয়া, এই কাজগুলো তারা করেছে। আর বিএনপিকে আমার কাছে মনে হয় ননশেনেন্ট। ওরা আসলে মানে ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা মানে তাদের কোনো বিরাট কন্ট্রিবিউশন হয়েছে বা তারা একটা খুব সহি পথে আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে, ব্যাপারটা তেমনও না। সো তাদের কাছে এটা একটা মানে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে এক একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী, আরে কি সে থেকে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, জুম মিটিং থেকে এখন সরকার প্রধান। সো এই যে একটা এটার সাথে অ্যাডজাস্টেড হওয়া, এই ওয়েদারের সাথে অ্যাডজাস্টেড হওয়া, মানে ওয়েদার মিনস দ্য পলিটিক্যাল ওয়েদার। হ্যাঁ, দীর্ঘ সময় হতাশার মধ্যে থাকার পর যখন অ্যাব্রাপ্টলি সব বদলায় যায়, আপনি যদি এখন সকাল উঠে দেখেন আপনি বেহেশতে, আপনি তো আসলে বেহেশতের সাথে অ্যাডজাস্ট হতে আপনার টাইম লাগবে অনেক। সো বাংলাদেশের রাজনীতি এমন যেখানে সরকারে যে থাকে সে বেহেশতে থাকে, সে বেহেশতে থাকে। সো সেই কারণে একেবারে টপ থেকে শুরু করে আমাদের ওয়ার্ড নেতা পর্যন্ত এক একজনের মানে এখনো মানে ঘুম থেকেই তারা জাগতে পারে নাই যে তারা যে মানে কি বলবো, মানে পাওয়ার কামস উইথ রেসপন্সিবিলিটি, এইটা তাদের বুঝবার বা এটা ধারণ করবার মতন অবস্থাতেই তারা নাই। আপনি তো আসলে লম্বা সময় বিএনপিতে ছিলেন, আপনি একাই বলা চলে সংসদে বিএনপির স্পোক পারসন হিসেবে লম্বা সময় কথা বলে যাচ্ছেন, তার প্রমাণ গণমাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে আছে। আপনি যদি বিএনপি থেকে বের না হতেন তখনও কি আপনি এভাবে সরব থাকতেন, এই কথাগুলো বলতেন? হ্যাঁ, বলতাম। এই প্রশ্ন আমি আমার নিজেকে অনেকবার করেছি, এবং আমি এত কনফিডেন্টলি কেন আপনাকে বলছি জানেন? আপনি আমার 18 মাসের ফুটেজ দেখেন, আমি কিন্তু তখন বিএনপিতে, মানে ইউনূসের সময়কার ফুটেজ দেখেন, বিএনপির চাঁদাবাজি নিয়ে আমি সবচেয়ে সোচ্চার ছিলাম আমি, কারণ ওই সময় তো বিএনপি গভর্নমেন্টে নাই। সো আমি তো গ্যাস সংকটের জন্য বিএনপির সমালোচনা করতে পারবো না, বিদ্যুতের ক্রাইসিসের জন্য বিএনপিকে ধরতে পারবো না। আমি কি বলেছি? বিএনপির চাঁদাবাজি নিয়ে বলেছি, এবং আমি বলেছি যে এটা যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, আপনাকে ভোটের মাঠে এটার প্রাইস পে করতে হবে। সো এরপরে বিএনপি আমাকে শোকজ করেছে, খুবই মানে গোপনীয়ভাবে শোকজ হয়েছে। মোবাইলে আমাকে চিঠির একটা ছবি পাঠিয়ে বলা হয়েছে জবাব দিতে, ওইটাও আমি গোপন রাখি নাই। 72 ঘন্টার মধ্যে আমাকে টাইম দিয়েছে, আমি তার বহু আগেই 300 পাতার এক বই জমা দিয়ে এসেছি বিএনপির কার্যালয়ে। সো আমার সাথে বিএনপির ট্যাসেল তো ছিল, এবং বিএনপি যখন ইভেন আমাকে তখন প্রায় টকশোতে প্রশ্ন করতে, আপনাকে নমিনেশন না দিলে আপনি কি করবেন, আমি তখনও টকশোতে বলেছি না দিলে আমি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করব। এগুলো কিন্তু একটা দলে থেকে সাধারণত কেউ বলে না, বলে পায়ে ধরবো, কাঁদবো, কাফনের কাপড় পরবো, অনেক নাকা উত্তর দেয়। আমি এগুলো করিনি, আমি কেন স্ট্রেট বলেছি আমি ইলেকশন করবো, আমি একটা ভোট পেলে একটা ভোট পাবো, আমি ইলেকশন করবো। কারণ আমি তো আমার কনস্টিটিউয়েন্সিতে 10 বছর পরিশ্রম করেছি। এক একজন যখন আওয়ামী লীগের সঙ্গে লোকাল লেভেলে হাত মিলিয়ে চলেছে, ব্যবসা করেছে, নিজেদের দোকানপাট ব্যবসা সব বজায় রেখে চলেছে, আমি তো তখন আমার প্রফেশন বিসর্জন দিয়ে আমি কাজ করেছি। লীগের সাথে যোগ দিবে না রে ভাই, না, আমার মতন এত শক্ত ক্রিটিক আওয়ামী লীগের বাংলাদেশে কেউ ছিল না। আমি খুব বিনীতভাবে মনে করি যে যুক্তি, তর্ক, তথ্য দিয়ে, একেবারে পরিসংখ্যান দিয়ে টকশোতে কথা বলা, এটা আমার স্টাইল, এটা আমি শুরু করেছিলাম। এভাবে কেউ এরকম খাতা নিয়ে এসে বসে টকশো কখনো করে না। এটা নিয়ে বহু হাসাহাসি হয়েছে শুরুর দিকে, 13-14 সালে বহু হাসাহাসি হয়েছে, উনি খাতা বই নিয়ে এসে টকশো করে। হ্যাঁ, আমি খাতা বই নিয়ে এসে টকশো করেছিলাম, এবং আমি একেবারে তথ্য বেসড কথা বলতাম, যে কারণে আমাকে আক্রমণ করার সুযোগটা কম ছিল, মানে উপায় ছিল না আর কি। তো সেই আওয়ামী লীগের সাথে আমাকে ট্যাগ ইন করার কোনো অর্থ নাই, কিন্তু আমি যা ফিল করি, আমি দেখি ওই সিএনজিওয়ালাটাও একই রকম ফিল করে। আমি বললে আপনি ট্যাগ দিবেন, কিন্তু সিএনজিওয়ালাকে আপনি কি ট্যাগ দিবেন? সে তো মসনদে কোনোদিন ছিলও না, মসনদে কোনোদিন যাবেও না। তো ওই মানুষটার কথাকে তো আপনার ভ্যালু করতে হবে। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, মানে তাহলে আপনি কিভাবে রাজনীতি করবেন?
দেখুন, আমি ভবিষ্যতের ব্যাপারে একেবারেই আল্লাহর উপর নির্ভরশীল। কারণ আমি দেখেছি জীবনে, আমার এই মধ্য জীবনে এসে আমি দেখেছি জীবনে যা হওয়ার কথা আপনি কখনো চিন্তাও করবেন না, আপনি সেটা হবেন, সেটাই ঘটবে আপনার জীবনে। আর যেটা আপনি মনে করবেন শতভাগ নিশ্চিত, দেখবেন হাতের ভাগ দিয়ে নাই হয়ে গেছে। সো ভবিষ্যৎ আল্লাহর হাতে। তবে হ্যাঁ, আমার নিজের তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, ইচ্ছার ব্যাপার আছে। আমি একজন রাজনীতিবিদ হতে চাই, আর বাকিগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মন্ত্রী বলেন, এমপি বলেন, এগুলো বাই প্রোডাক্ট। এটা আপনাকে সবসময় বলতে শুনেছি, কিন্তু আমি একজন রাজনীতিবিদ হতে চাই, আমি মানুষের জন্য কাজ করতে চাই। গান্ধী কখনো পাওয়ারে যায় নাই, কোনোদিন যায় নাই। সুভাষ বোস কখনো পাওয়ারে যায় নাই। মৌলানা ভাসানী কখনো পাওয়ারে যায় না। পাওয়ার তাদের অ্যাট্রাক্টিভ করে। কিন্তু আমাদের এই দেশে তো টিকে থাকা কঠিন হয়ে যায় যখন আপনি পাওয়ারের কাছাকাছি না থাকেন। আমার জীবন তো অনেক 2/3 শেষ, আর কি, আর অল্প, আর 1/3 বাকি। আল্লাহ পার করে দিবেন। পাওয়ার নিয়ে আমার আসলেই মাথা ব্যথা নাই, একদম নাই। সেক্ষেত্রে মানে আপনি যেই রাজনীতিটা করছেন এখন, আসলে বলা হচ্ছে সরকার দলের ছাড়া বাকি যেই সংসদ সদস্য তারা আসলে বরাদ্দ, সরকারি বরাদ্দ এরকম ভাবে পাচ্ছেন না। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন আপনার এলাকাতে, সেগুলো তাহলে কিভাবে পূরণ করবেন? কেমন পাচ্ছেন বরাদ্দ, সে বিষয়টা যদি একটু বলতেন। বরাদ্দ কম পাচ্ছি, বরাদ্দ প্রায় পাচ্ছি না। এবং ওই মন্ত্রণালয়ে ঘুরে মন্ত্রীদের হাতে পায়ে ধরে বোধহয় কিছু কাজটা জানা যায়, সেগুলোও আসলে করছি না। হাতে পায়ে ধরা তো আর সম্ভব না, গিয়ে হয়তো বলতে পারি, বললে কতটুকু শুনবে মন্ত্রীরা আমি তাও জানি না। আর এসব কারা মন্ত্রী হয়েছে দেখে কোনোদিন 15 বছরে দেখিও নাই। সো এদের সাথে যে আমার ম্যাক্সিমামের সাথে, সরি নট যে কাউকেই মন্ত্রীদের দেখি নাই, বাট ম্যাক্সিমাম মন্ত্রীকে আমি জীবনে দেখি নাই। সো এদের সাথে আবার পরিচিত হয়ে গিয়ে কথা বলাটা লিটল ডিফিকাল্ট ফর মি। যাদেরকে কথা দিয়েছেন এলাকাতে, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে তাদেরকে রাখবেন? একটা বিষয় বুঝতে হবে যে অনেক সময় বৃহত্তর স্বার্থের দিকেও তাকাতে হয়। আমি যদি সাধারণ মানুষের কথা না বলি, পার্লামেন্টের একটা মানুষ আপনি পাবেন না, কেউ বলছে না। মানে আমি চুপ থেকে দেখেছি যে কেউ বলে কিনা, না কেউ বলছে না। এনসিপি মাঝে মাঝে 2-1টা কথা বলার চেষ্টা করে, বাট এর বাইরে কেউ বলছে না। হ্যাঁ, সো আমাকে বলতে হবে, এতে সরকারি বরাদ্দ আসুক বা না আসুক। আর মানুষের হাতে সব হিসাব থাকে, মানুষ দিন শেষে হিসাব করে ফেলে। কারণ কিছু না দিয়েও তো আমাকে কিছু দিতেই হবে। একজন চোর এমপি কতটুকু কাজ করে, আর আমি তো আমার পুরোটা দিয়ে কাজ করছি। সো কিছু না হলেও তো কিছু হয়। মানুষ কিন্তু, আমার দেশের মানুষ অল্পতে তুষ্ট। 20-এর আগে বা 5ই অগস্টের আগে যখন দেয়াল লিখনগুলো দেখেছি, বলতে বাধা নেই, মুগ্ধ হয়েছি। যে একটা খুব চমৎকার লাইন ছিল নজরুলের, যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলায়ও না, শেষমেশ কি তোমরা রাধাচূড়াকে কি জানি একটা সেলিম চূড়া না এরকম একটা কিছু ডাকবা, ফাতেমা চূড়া ডাকবা। এত সুন্দর কথাটা। আর যখন 5ই অগস্ট হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, তারপর আমরা রাজনীতির মিছিলে যে ভাষা দেখলাম, কারো বাড়ির সামনে প্রতিবাদ করবার নামে মব করে তখন যেই ভাষা শুনলাম, এবং রাজনীতিতে হিরো হিসেবে চালিয়ে দেবার একটা চেষ্টা কোনো কোনো ব্যক্তিকে করা হয়েছে, যারা বিখ্যাতই হয়েছেন তাদের অশ্রাব্য অশালীনতম ভাষার জন্য। এই ভাষা রাজনীতি আপনি সরিয়ে রাখেন, আপনি কি এই ভাষা কোনো নাটকের সংলাপ হিসেবে দিতে পারবেন? মানে এমন একটি নাটক, যে নাটকটি গণমাধ্যমে প্রচারিত হবে এবং সেখানে পরিবার সহ সবাই দেখবে নাটকটি, আপনি যদি একটা নাটকের ভাষা হিসেবেও চিন্তা করেন। সংস্কৃতি, নাটক, এগুলো কি মানুষ এখন কতটা চায়, সেটাও কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এটা একটা বড় প্রশ্ন, আমি সেই জায়গায় আসবো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটা আলাদাভাবে অ্যাড্রেস করব। কিন্তু আপনি যেহেতু রাজনীতির ভাষা বলছেন, রাজনীতির মতন একটা বিষয় যেখানে একই সঙ্গে আপনার মেধা, আপনার শিক্ষা, আপনার পারিবারিক শিক্ষা, আপনার মানে একটা সার্বিক আদর্শ হয়ে উঠবার যে একটা বিষয় জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, সেরকম একটা ক্ষেত্রে যে মিছিলে এই ভাষা ব্যবহার করা যায়, স্লোগানে এই নোংরা গালি দেয়া যায়, কিংবা পরস্পরকে আক্রমণের সময় এত খারাপ ভাষা ব্যবহার করা যায়, এটা পৃথিবীর কোথাও হয়নি। বিশ্বাস করেন, কোথাও হয়নি। এগুলো হয় হয়তো মানে যেই জায়গাগুলো আসলে কোনো ভদ্র মানুষের সেখানে আসা যাওয়া হয় না। হ্যাঁ, গালাগালি বিদেশেও হয়, বলবে অনেকে যে বিদেশেও তো গালাগালি হয়। কখন হয়? রাতের বেলা যখন পাবগুলোতে মারামারি হয়, তখন এক মাতাল আরেক মাতালকে গাড়ি দেয়, এবং তাদের 2 মাতালকে ধরে যখন বাউন্সার বাইরে ফেলে দেয়, তখন হয়তো লাস্টে একটা গালি দিয়ে ফেলে দেয়। কিন্তু এগুলো আসলে মানে একটা ফর্মাল জায়গায়, কখনো সভ্য সমাজে মানে এগুলো হয় না, কিন্তু হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করলেন, নাটক, সিনেমা, গান, নাচ,
আমি হতাশ হয়ে গেছিলাম গত 1.5 বছরে, মানে ইউনুস আমলে, যখন আমি দেখেছি মঞ্চ নাটক বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি মাজার ভাঙা হয়েছে, যখন আমি দেখেছি যে আপনার মেয়েদের ফুটবল খেলা শালীনতা অশালীনতার নামে বন্ধ করা হয়েছে, যখন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রেক্ষাগৃহগুলোতে মানুষ ভয় পাচ্ছে, সিনেমা দেখতে যেতে ভয় পাচ্ছে, তখন আমিও ভয় পেয়েছি যে আমরা আসলে কোন বাংলাদেশ দিকে যাচ্ছি। এরপরে গত 6 মাসে সরকার আসবার পরে প্রত্যেক আশা করেছিল অবস্থার পরিবর্তন হবে। এমনকি বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড যে সিনেমাটাকে রিলিজ করেছে, 13 বছর হলে আপনি সিনেমাটা দেখতে পারেন, বনলতা এক্সপ্রেসের কথা আমি বলছি, সেটা নিয়েও ব্রাহ্মণবাড়িয়াতে আমাকে মানববন্ধন করতে হচ্ছে। তারপরেও কিন্তু সিনেমাটা সেখানে সম্প্রচারিত হয়নি। সম্প্রচারিত হয়েছে ফরচুনেটলি। এটা কোনো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কোনো প্রেক্ষাগৃহ না, ওটা ভেঙে ফেলেছে মৌলবাদীর আগেই। হ্যাঁ, সো ওটা একটা স্টুডেন্টদের প্রাইভেট উদ্যোগ ছিল, মাঠে করবে, পরের দিন ওরা মাঠে করতে পেরেছে, মানে ইটস এ গুড নিউজ যে ওরা পেরেছে, কিন্তু তার জন্য আমাকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এবং সরকার আটগাড়ি পুলিশ পাঠিয়ে ওই সিনেমা বন্ধের পক্ষে কাজ করেছে। আপনি চিন্তা করেন, সরকার আটগাড়ি পুলিশ পাঠিয়ে সিনেমাটা যাতে প্রদর্শিত না হয় সেই ব্যবস্থা করেছে। এরপরে আপনি আসেন মেয়েদের উপর মরাল পুলিশিং, কিছুটা হয়তো কমেছে, কিন্তু কতটা কমেছে? আমি বললাম না যে মানুষের আওয়াজ শোনা কিন্তু এখন খুব কঠিন কিছু না। আপনি ফেসবুকে গেলে মানুষের আওয়াজ পাবেন। সাধারণ মানুষ বলছে যে, ধরেন যে সিএনজি ড্রাইভার বলছে, আমি রাত 2টা-3টার সময় ট্রিপ মেরে বাসায় ফিরতাম, কোনোদিন ভয় লাগে নাই। এখন তো যাত্রী পাই না সন্ধ্যার পরে, কেউ তো বেরোতে চায় না। কোথায় ছিনতাই হবে, কোথায় একটা অপহরণ হবে, কোথায় তার নারী সদস্যের উপরে একটা লাঞ্ছনার ঘটনা ঘটবে। সো মানুষের মধ্যে এই যে ভীতি কিন্তু খুব ভয়াবহ। ভীতি এমন জিনিস যে যেটা অ্যাকচুয়ালি হবে কি হবে না তার চেয়ে ভীতিটা বড় হয়ে দাঁড়ায়। সো মানুষ খুব প্রয়োজন না হলে বের হয় না। আপনি লক্ষ্য করবেন, আমি কিন্তু গত 15 বছর রাত 12টা-1টা পর্যন্ত টকশো করেছি। তখন আমার কথাগুলো যাদের খুব মিষ্টি লাগতো তারা কিন্তু এখন পাওয়ারে কিংবা অপোজিশনে, অর্থাৎ দে আর দি পাওয়ার পার্সন নাও। আমাকে কোথাও টকশোতে দেখেন আপনারা? কারণ আমি 7টার পরে চেষ্টা করি বাসায় থাকার। আপনি কি অনিরাপদ অনুভব? আমি অনিরাপদ বোধ করি। রাত 12টার সময় চ্যানেলের গাড়িতে আমি ফাঁকা রাস্তায় ফিরবো, আমি অনিরাপদ বোধ করি। হ্যাঁ, এটা আমি বলেছিলাম ইউনুসের সময়, তখন অনেক ট্রোল হয়েছিল আমাকে নিয়ে। আল্লাহ তার জবাব এই দেশের মানুষ যারা ট্রোল করেছিল তাদেরকে দিয়েছে। একটার পর একটা ঘটনা যখন ঘটতে শুরু করলো, এটার জবাব মানুষ পেয়ে গেছে। অর্থাৎ এই যে ধর্মভিত্তিক রাজনীতির যে চর্চা আমরা দেখছি, সেই চর্চার কোনো চাপে আপনিও পড়েছেন কিনা? দেখুন, উগ্রপন্থার সমস্যাটা কি? উগ্রপন্থার মানেই হলো তারা মনে করে তারা সঠিক, বাকি সবাই বেঠিক। আপনারও যে আপনার মতন করে ধর্ম পালনের অধিকার আছে, আপনারও যে ধর্ম পালন কিংবা না পালন করবার অধিকার আছে, এবং দিন শেষে আপনি যে কেবলমাত্র আপনার সমস্ত কর্মকাণ্ডের জন্য জবাব দিতে বাধ্য, আর কেউ না। এই কথাটা আসলে ওনারা ঠিক মানতে রাজি নন। ওনারা ওনাদের মতন করে ধর্ম দেখেন, যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাক্টিভিটি কাউকে ক্ষতি না করছে। অ্যাবসলিউটলি, এটা একদম মানে হ্যাঁ, নর্মাল ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে যে ধর্মের সঙ্গে যখন রাজনীতি মিলে যায়, এটা নিয়ে খুব বিখ্যাত কিছু কথা আছে যে মানে সবচেয়ে দুষ্ট লোকের রাজনীতিতে সবচেয়ে দুষ্ট লোকদের শেষ আশ্রয় হচ্ছে ধর্ম। যখন সে যুক্তিতে পারবে না, যখন সে জনপ্রিয়তায় পিছিয়ে পড়বে, যখন সে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়, মানে মানুষের কল্যাণ হয় এরকম কোনো কিছু, এরকম কোনো সার্ভিস বেসড পলিটিক্স করতে ব্যর্থ হবে, তখন তার লাস্ট আশ্রয় হচ্ছে আইদার ধর্ম আর উগ্র জাতীয়তাবাদ। এই দুটো হচ্ছে তার লাস্ট রিসোর্ট। সো ধর্মকে যদি আপনি রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেন, তখন না ধর্ম টেকে না রাজনীতি থাকে। প্রবলেম। সেই জায়গা থেকে আসলে ওই যে আপনি যেটা বলছিলেন যে তরুণ রাজনীতিবিদ, ধর্মভিত্তিক রাজনীতি যারা হচ্ছে, আমরা যেমন একটা জায়গাতে শুনতে পাচ্ছি যে রুবিন ফারহানা আবার নতুন রাজনীতি দলের সঙ্গে সংযুক্ত হবেন। আপনি কারোর সাথে যোগ দিচ্ছেন কিনা দলে আমাদেরকে একটু জানান। একদম না, একদম না, একদম না। আই হ্যাভ সিন এনাফ অ্যান্ড আই ক্যান ডিফারেন্সিয়েট উইথ ওয়ান পার্টি ফ্রম দি আদার। প্রত্যেকের একটাই লক্ষ্য, আমি চেয়ারে বসবো, বসার পর কিন্তু সেম অ্যাক্টিভিটিস গুলো হবে। খুব মজার, দেখুন আমি আপনাকে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আপনি বারবার আপনাকে ওই দিকেই নিয়ে যাব। রাজনীতিবিদরা যার যার স্বার্থে কাজ করবে, আমরাও যে সরকার যখন থাকে তার পক্ষে কাজ করে, ইভেন জুডিশিয়ারিও বাধ্য হয় কাজ করতে। কিন্তু একজন রিক্সা চালক
বা একজন সিএনজি ড্রাইভার, সে কিন্তু কারো অধীনস্থ না, সে কিন্তু মসনদের পাশেও যায় না, মসনদের লোকজনের সাথে তার ওঠা বসাও নাই, সে স্বাধীন মানুষ, দরিদ্র হতে পারে কিন্তু সে স্বাধীন। সো আমি বুঝতে চেষ্টা করি যে বাংলাদেশের মানুষ আসলে এই সরকারটির ব্যাপারে কি ভাবছে, কি বলছে। এবং আজকাল যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায় সকলেই ব্যবহার করে, সো আগে যেমন মানুষের খবর জানতে হলে একেবারে দূর দূরান্তে গিয়ে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে জানতে হতো, এখন বিষয়টি আর তত কঠিন নয়। সো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন এখন, আমি মানুষের কষ্ট, ক্ষুব্ধতা, রাগ এবং প্রতারিত হবার একটা ছবি আমি খুব স্পষ্ট দেখি। ধরুন আমি গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই যাচ্ছি, আমি দেখছি সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দল ক্ষমতায় আসলে তারা মন্ত্রী এমপিও কখনোই হবেন না, তারা কেউ সিএনজি চালক, কেউ বাসের ড্রাইভার, কেউ সবজি বিক্রেতা, কেউ একেবারেই কোনো সাধারণ কর্মকর্তা কোনো অফিসের, তাদের কেউ বলছেন যে গ্যাস নাই, বাড়িতে চুলা জ্বলছে না, রাস্তায় বেরোলে সিএনজি চলছে না, ইলেকট্রিসিটি নাই। তারা বলছে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিকজ গ্যাস সরবরাহ নাই, বাজারে জিনিসপত্রের দাম 400 টাকা কেজি কাঁচামরিচ। আচ্ছা কাঁচামরিচ ছাড়াই না হয় রাঁধলাম, একটা লাউ কিনতে যাবেন 120 টাকা সর্বনিম্ন, আমি যেটা দিয়ে বাজার করি সেটা বলছি আপনাকে, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কোনো সবজি নাই, মাছ মাংস বাদ দিলাম। সো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন আপনি বলেন আমি আসলে কার সাথে কার তুলনা করব। এবং আমরা যখন একটা কথা বলি তখন তো মানুষ খুব চেষ্টা করে মানে ভুল ধরবার, যে উনি কি ওই দলের পক্ষ হয়ে বলছেন, বা উনি কি অন্য কোনো দলের লেজুর বৃত্তি করছেন। সাধারণ মানুষের কথা শোনেন, হ্যাঁ, কারণ আমরা রাজনীতিবিদ, আমরা আমাদের সুবিধা মতো কথা হয়তো অনেক সময় অনেকে বলে, কিন্তু সাধারণ মানুষের যদি আপনি দেখেন, তারা বলবে যে আমরা 5ই আগস্ট কি করলাম যে আজকে আমাদেরকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বাড়িতে গেলে রান্না নাই, কারণ গ্যাস নাই, সিলিন্ডার কিনতে গেলে 1500 টাকার সিলিন্ডার বা 1800 টাকার সিলিন্ডার 2000 টাকার নিচে আপনি পাবেন না, 2200 টাকার নিচে আপনি পাবেন না। কর্মী ছাঁটাই হচ্ছে ফ্যাক্টরিগুলোতে, কারণ তারা উৎপাদন করতে পারছে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারা কিভাবে উৎপাদন করবে। সো এই যে চতুর্মুখী একটা চাপে মানুষ পড়েছে, সাধারণ মানুষ পড়েছে, তাদের আওয়াজটাও যে কেউ শুনতে পাচ্ছে বলে মনে হয় না। ধরুন গত কয়েকদিন ধরে ভুতুরে বিল, ইলেকট্রিসিটির ভুতুরে বিল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যারা হয়তো 5000 টাকা বিল দিত তাদের 15,000 টাকা বিল আসে। এখন আমি নিউজ দেখলাম ডিপিডিসি বলেছে যদি কেউ এরকম কোনো কথা ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে মানুষ এখন কথা ভুতুরে বিল এসছে এই কথাটাও বলতে পারবে না, বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে আসলে ফ্যাসিবাদ, স্বৈরাচার যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, সেই শব্দগুলো ব্যবহারের আবারও প্রয়োজন পড়তে পারে কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রাখবো। কিন্তু যে কথা আপনি বলছিলেন যে সরকারের ব্যাপারে কি ভাবছে মানুষ, এই কথা দিয়ে আপনি শুরু করেছেন আজকের আয়োজন, একটু কি বলবেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, অনেকেই আমরা বলতে দেখি যে এই সরকার এ যাবৎকালীন সবচেয়ে মানবিক সরকার, এবং এই সরকারের যেই সাধারণ চলা পাচ্ছেন, বাজারে গেলে অদ্ভুত 116%, সিপিডি বলছিল যে 116% মূল্য বেড়েছে খাদ্যদ্রব্যের। হ্যাঁ, সো এরকম উদ্ভট মূল্যস্ফীতি আপনার মুখোমুখি হতে হবে না। এবং খুব অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো তার কোনোটাই আমরা পাই না। বর্ষাকাল আসলে প্রতিটা রাস্তা মোটামুটি পানির নিচে চলে যায়। তো যখন এইরকম জীবনে যখন আমাদের চলতে হয়, তখন না এই দৃশ্যগুলো আমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো মনে হয়। এবং আমাদের একটা দীর্ঘদিনের সংস্কৃতি হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি ঈশ্বর, আর বাকি সবাই দুষ্ট। তো ঈশ্বর খুব চেষ্টা করেন দুষ্টদের ঠিক করার, কিন্তু তিনি পারেন না। কিন্তু আমরা ভুলে যাই যে প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিপরিষদ না, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোরও প্রধান কে হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কে ভিসি হবে, কে প্রক্টর হবে, এগুলো পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতিতে নাম্বার 1-এর কাছ থেকে আসে। যে কারণে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা সবসময় বলি। তো আমরা যখন অন্য দপ্তরগুলোর ফেইলিয়ারগুলো হাইলাইট করতে থাকি, তখন আমরা একই সঙ্গে একটা অদ্ভুত স্ববিরোধী কথাও বলতে থাকি। না, প্রধানমন্ত্রী তো ভালো, উনি তো সাদাসিধে জীবনযাপন করেন। ধরুন প্রধানমন্ত্রী 200 টাকার একটা শার্ট পরলেন, তাতে কি আপনার ঘরের গ্যাসের ফ্যাসিলিটিটা নিশ্চিত হবে? প্রধানমন্ত্রী বাজেট সেশনের পরে, যেদিন বাজেট শেষ হয়, বাজেট পাস হয়, সেই রাতে 350 জন এমপির একটা ডিনার থাকে, সেটা উনি কস্ট কার্টেল করার জন্য বন্ধ করে দিলেন। ওই ডিনারে আপনার পার প্লেট 2500 টাকা করে ধরলেও তো 5 লাখ 6 লাখ টাকার বেশি খরচ হয় না। তো এই 6 লাখ টাকা বাঁচানোর জন্য
আপনি রাষ্ট্রের দেখুন, আমি তো একজন সংসদ সদস্য, সেই সঙ্গে একজন আইনজীবী। আমার দীর্ঘ 25 বছরের প্র্যাকটিস আছে। আমি তো আমার আইনের ন্যূনতম যে বেসিক নলেজ সেটাকে তো ভুলে যেতে পারি না। সো আমি যখন সংবিধান সমুন্নত রাখবার জন্যে এই সংবিধানের অধীনে প্রথম শপথ নিলাম, আমি কি করে এই সংবিধানকে ফেলে দেওয়ার জন্য দ্বিতীয় শপথ নেই? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সনদ, এই যে সংবিধান সংস্কার, সংশোধন, যেটাই আপনি বলেন, সেটার ব্যাপারে কি হবে? সংবিধানটাকে আপনি কিভাবে সংশোধন করবেন এটা এই সংবিধানে বলে দেওয়া আছে। আলোচনা হবে, মানুষের সঙ্গে যোগাযোগ হবে, মানুষ কি চায় সেটা তো আমাদের জানতে হবে। আপনি আমি কি চাই ডাজন্ট ম্যাটার, কারণ আপনি আমাদের জায়গায় বসেছি, মানে আমি সংসদ সদস্য হিসেবে আমারটা বলছি, বিকজ আমার একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির মেজরিটি মানুষ আমাকে চেয়েছে, জি, সিম্পল। কিন্তু তাই বলে আমি একটা দেশের পুরো খল নলচে পাল্টে দেবো, এটা শুধুমাত্র আমি একটা দলের রিপ্রেজেন্টেটিভ বলে এই অধিকার আমি রাখি না। আমাকে আবারও গণমানুষের কাছে ফিরতে যেতে হবে। তাহলে গণভোটের প্রসঙ্গটা যদি এখানে আসে, হ্যাঁ, যেই মানুষটি নিজের নাম স্বাক্ষর করার চেয়ে টিপসইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, উনি কি করে এই জটিল শব্দ গুচ্ছ বুঝে সেটা হ্যাঁ বা না দেবেন? হ্যাঁ বা নাতে ব্যাখ্যা করবেন। হ্যাঁ বা না সাধারণত আমরা খুব সিম্পল কোয়েশ্চেনে যাই। আপনি কি এটা চান? আপনি এটা চান বা চান না? ফর এক্সাম্পল, আপনি কি রুমিন ফারহানাকে এই পদে দেখতে চান না চান না? হ্যাঁ বা না, ইটস ভেরি সিম্পল, যেটা এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপনি সংবিধানের কঠিন কঠিন 4টা বিষয় নিয়ে এসে একটি প্রশ্নের মাধ্যমে, তাও হ্যাঁ এবং না, তাকে জবাব দিতে বলছেন, এটা তো হয় না। আর জুলাই সনদ নিয়ে আপনার কি চিন্তা? দেখুন, জুলাই সনদে মোটামুটি সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। অনেকগুলো বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। সো যেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো সকলেই একমতে পৌঁছেছে, সেই জায়গাগুলোতে পরিবর্তন আনতে অসুবিধা কোথায়? আচ্ছা, আপনি সেটাও বাদ দেন, জুলাই সনদ। এখন তো সরকার গঠন করেছে বিএনপি। বিএনপির ভিশন 2030টা, যেটা 2016 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, এবং পরবর্তীতে যেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও পরবর্তীতে অনেকগুলো জায়গায় দফাওয়ারি, অনেকগুলো জায়গায় সংশোধনের কথা বলেছেন, পরিবর্তনের কথা বলেছেন। সেই জায়গাগুলোর পরিবর্তনীয় বা কি হচ্ছে? ধরুন, আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, জি, এটা নিয়ে কি কোনো কথা, আওয়াজ কোথাও শুনতে পাচ্ছেন? কিংবা সকল দলীয় প্রধানের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু থাকবে না থাকবে, রাষ্ট্রপতি কে হবে এটা তো উনি ঠিক করবেন, মানে গোজ উইদাউট সেইং। কিন্তু তাদের মধ্যে ক্ষমতার যে ভারসাম্যের প্রশ্নটা, সেটাও তো নিয়ে আর কোনো আলোচনা আমরা শুনছি না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা আর হচ্ছে না। আমরা কোনো আলোচনা শুনতে পাচ্ছি না যে মানবাধিকার কমিশন কিভাবে হবে, অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিরপেক্ষতা এবং স্বাধীনতা বজায় রাখবার জন্য আমরা কি মেজার নিব, কিভাবে ওনাদের প্রধান, মানবাধিকার কমিশনের প্রধান হোক কিংবা বাংলাদেশ ব্যাংকের প্রধান হোক, গভর্নর হোক, কিভাবে আমরা নিয়োগ করব, সেই নীতিমালাটা কি হবে আমরা ঠিক করতে পারি নাই। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া। জি, এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা কি করতে পারি? একটা সচিবালয় প্রতিষ্ঠার হয়েছিল, কিন্তু সেটা নিয়েও আর কোনো আলোচনা হচ্ছে না। সংসদের কথা বললেন তো, একটু এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই। 2 মিনিট সময় পাবার জন্য এখনো ছুটোছুটি আপনাকে করতে হয় কিনা? বরাদ্দ সময় আপনি পাচ্ছেন? আমাকে আর বলবেন না যে কি পরিমাণ ছুটোছুটি আমাকে করতে হয়। আমি অন্তত এটুকু আপনাকে নিশ্চিত করি, আমি তো এর আগের সংসদেও সংরক্ষিত মহিলা আসনে ছিলাম। আমি স্পিকারের কাছে যতবার গেছি, উনি আমাকে বলেন নাই যে আপনি সরকার দলীয় হুইপের কাছ থেকে সময় নিয়ে আসেন, আমি আপনাকে সময় দিতে পারবো না, কখনো বলেন নাই। হ্যাঁ, আমি হয়তো 15 মিনিট চেয়েছি, উনি আমাকে 10 মিনিট দিয়েছে, এটা হয়েছে। কিন্তু স্পিকার মহোদয় আমাকে আউটরাইট নো বলে বের করে দেওয়া, এটা হয় নাই। এখন এটা হয়। এখন আমার তো কোনো হুইপ নাই। সরকার দলীয় হুইপও তো আমি তার আন্ডারে না, বিরোধী দলের হুইপের আন্ডারেও আমি না, চিফ হুইপ। অল বাই মাইসেলফ। তাহলে আমার সময়টা কে দেবে? এই যে আপনি জুলাই চার্টার নিয়ে কথা বলছেন, এটা নিয়ে তো সকল দলের সদস্যরা, রিপ্রেজেন্টেটিভরা আমি তো কথা বলতে পারি নাই। কিন্তু জুলাইয়ে আপনি চিন্তা করে দেখেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, যেই মুখগুলোকে আপনি চেনেন, তাদের কাকে আপনি রাস্তায় দেখেছেন? আপনি কাকে দেখেছেন? আপনি আমাকে দেখেছেন, রাইট? 350 জন সদস্যের মধ্যে আপনি আমাকে দেখেছেন। কিন্তু আমি জুলাই নিয়ে কোনো কথা বলতে পারছি না।
আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্ট, আমি সপক্ষে বিপক্ষে বাদ দেন, এটা নিয়ে তো একটা আলোচনা হতে পারতো, হওয়া উচিত ছিল, হলো না তো। কেন হলো না এই বিষয়টি নিয়ে আলোচনা? রুবিন ফারহান আমাকে বলবেন। কারণ ওই যেটা ইউনুস গভর্নমেন্ট বলে গেছে যে সব সরকারই তো একমত হয়েছে, মানে সব পলিটিক্যাল পার্টি, জামাত, বিএনপি সবাই একমত হয়েছে ট্রিটি নিয়ে, তো ট্রিটি নিয়ে আলোচনা হবে কেন? আরো বিস্তারিত কোনো তথ্য দিতে চান আপনি এই প্রসঙ্গে? দেখুন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি মানে কখনো ক্ষমতায় যেতে পারবে নিকট ভবিষ্যতে, এটা তারা চিন্তা করতে পারে নাই। সো এটা তাদের পড়ে পাওয়া 14 আনা। আর জামাতে ইসলাম, আপনি সেই ভারতের ইতিহাস থেকে দেখেন, এটা ভারত পাকিস্তান সব ইতিহাস ঘেটে দেখেন, 2টার বেশি আসন তারা জীবনে কোনোদিন পায় নাই, 2টা 3টাই বিরোধী দল। এখন তারা সো এভরিবডি ইজ এনজয়িং দেয়ার পজিশন। বাংলাদেশের মানুষের কি হলো? বাংলাদেশকে এখন মানে কয়েক গুণ বেশি মূল্যে আমেরিকা থেকে কিছু কিনতে হবে কি হবে না, এগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। বাংলাদেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষ কেমন আছে আপনি আমাকে বলেন।